কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ এক নাগাড়ে হয়ে চলা একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ধর্মরিয়ে বিছানায় উঠে বসি, কিন্তু ঘরের নিকষ অন্ধকার। এতটাই আধার চারিদিকে যে আমি নিজের হাত পাটুকুই ভালোভাবে দেখতে পাচ্ছি না। এদিকে সেই শব্দ কিন্তু বন্ধ নেই, বরং হয়েই চলেছে। খুব ভারী পায়ে কেউ যেন হেঁটে আসছে, তবে তার হাঁটা ঠিক স্বাভাবিক নয়। কেমন যেন পা টেনে টেনে হাঁটছে সে। হাঁটার সাথে সাথে জোরে জোরে ঘ্রাণ নিচ্ছে আগন্তুক, ঠিক যেমন খাবারের সন্ধানে বেরোনো কোনো শিকারী পশু অন্ধকারে নিজের শিকারের গন্ধ শুকে তার দূরত্ব অবস্থান বোঝার চেষ্টা করে, ঠিক সেইভাবে। মিথ্যে বলবো না যে আমি কোনো কিছুতেই বিশেষ ভীত হই না, সে আমিও এখন নিশ্ছিদ্র অন্ধকারে এমন উদ্ভট আওয়াজ শুনে কিছুটা হলেও ভয় পেলাম। আর সব থেকে ভয়ানক হলো আগন্তুক আমার খুব কাছাকাছি এসে থেমেছে। তার হাঁটার আওয়াজ আর কানে আসছে না, কিন্তু তার ঘ্রাণ টানার শব্দ খুব কাছ থেকে পাচ্ছি। মনে হচ্ছে যেন শক্ত কাঠের উপর নিজের নাক ঘষে ঘষে সে ঘ্রাণ নিচ্ছে। হঠাৎ মনে পড়লো ঘুমাবার আগে আমি ঘরের দৌড় লাগিয়ে দিয়েছিলাম। মানে আমি এখন আমার সেই রুদ্ধ ঘরে রয়েছি। কিছুটা হলেও স্বস্তি পেলাম। এমন নতুন জায়গায় এভাবে মাঝরাতে কোনো বিপদে যে পড়েছি তা বুঝে উঠতে পারলাম। কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল, নড়াচড়া করো না, স্থির থাকো। এ কোনো সামান্য বিপদ নয়, প্রাণটাও যেতে পারে। আমি তাই একদম স্থির হয়ে বসেছিলাম। সময় যেন কাটতেই চায় না, প্রতিটি মুহূর্ত কত দীর্ঘ মনে হয়। ওদিকে কিন্তু দরজার বাইরে আলোড়ন বেড়ে গেছে। বাইরে যেই থাক, সে যেন ভেতরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। স্পষ্ট শুনতে পেলাম কাঠের শক্ত দরজার উপরে তার তীক্ষ্ণ নখের ঘর্ষণের শব্দ, যেন দু হাত নখে ফালাফালা করতে চায় সে ওই দরজাটাকে। বেশ ভয় হলো এবার। চেঁচিয়ে যে কাউকে ডাকবো সেই সুযোগও নেই, ভয়ে গলা শুকিয়ে উঠল। কিন্তু সেই সাথে ওই আগন্তুক যে ঠিক কে তা জানবার প্রবল কৌতূহল শুরু হলো। চোখ এখন অন্ধকার অনেকটাই সয়ে এসেছে। ভাবলাম একবার চুপিসারে গিয়ে দরজার চাবির গর্তে চোখ রাখি, বেশি না হলেও ওর কিছুটা দেখতে তো পাবই। কিন্তু মনে কোনো এক কোনায় ভয়ের পাড়া তখন তুঙ্গে, তাই ইচ্ছেটা ধীরে ধীরে চাপা পড়ে গেল। কেন জানি না মনে হচ্ছে এই এক অদ্ভুত চিন্তা আসলো। আচ্ছা, যে দরজা ভেঙে ভেতরে আসতে চাইছে সে কি আদৌ কোনো মানুষ? সে কি আদৌ এ জগতের কোনো প্রাণী? আমার এই চিন্তা যে অমূলক নয় তা টের পেলাম খানিক বাদেই, যখন সেই জীব নিজের বিফলতার ক্ষিপ্ত হয়ে তীব্র কিন্তু চাপা এক হুঙ্কার ছাড়ল। বাঘ সিংহের হুঙ্কার আমি কোনো দিনও শুনিনি, কিন্তু আমার বিশ্বাস তাদের হুঙ্কারে এত পাশবিক নয়। রক্ত জল করা সে হুঙ্কার হয়তো ওই বন্য পশুদেরও ভয় ধরিয়ে দিতে পারবে। কিন্তু এরপর আর সেই জীব আমার দরজার বাইরে অপেক্ষা করল না, বরং ঠিক আগের মতোই ভারী পা টেনে চলে গেল। আওয়াজ শুনে বুঝলাম সে সিঁড়ি ভেঙে নিচে নেমে যাচ্ছে, কারণ তার হাঁটার আওয়াজ এবারে একটু থেমে থেমে হচ্ছে। এক সময় সে আওয়াজ দূরে মিলিয়ে গেল। এবারে যেন মৃত্যুপুরের শীতল নীরবতা তৈরি হলো চারিদিকে। আমি কিন্তু তখনও নিজের জায়গা ছেড়ে নামতে পারিনি। মনের ভেতরে তখনও হাজারটা প্রশ্ন একসাথে ঝড় তুলছে। প্রথমে মনে হলো, কি হলো ওটা? বাড়ির সবাই ঠিক আছে তো? তারা কোথায়? এত বড় একটা জমিদার বাড়িতে এভাবে একটা হিংস্র জন্তু এই মাঝরাতে প্রবেশ করলোই বা কিভাবে?
এই কথাটা মনে হতেই সারা শরীর কেঁপে উঠল, কারণ ওই জন্তু যেই হয়ে থাক না কেন তার আগমন কিন্তু এই বাড়ির ভেতর থেকেই হয়েছে। কেননা খাবার সন্ধানে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, সেটা স্পষ্টই বুঝতে পারলাম। আমার এই চিন্তাটাও যে ভুল না তা টের পেলাম কিছুক্ষণ বাদে, যখন দূর থেকে কোনো প্রাণীর মৃত্যু পূর্বের তার বুক ফাটা হাহাকার শুনতে পেলাম। ঠিক তখনই বুঝতে পারলাম অযাচিতভাবে বিয়ে হয়েছিল আমার। তাতে কষ্ট থাকলেও আতঙ্কিত ছিলাম না আমি। কিন্তু কোথায় এসে পড়লাম আমি? কোন পিশাচপুরের অন্তপুরের আমার প্রবেশ ঘটলো? প্রথম থেকে এ বাড়ি আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে এ বাড়ি কোনো অভিশপ্ত প্রেতদের আস্থানা। এখানে আমি থাকবো কি করে? সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারিনি। বারবার মনে হচ্ছে এই বুঝি সেই মূর্তিমান বিভীষিকা আবার ফিরে আসবে, আবার শুরু হবে দরজার উপর তার শক্ত নখের আঘাত। ভাবলাম, এইবার তার আঘাত এই কাঠের দরজা সইতে পারবে তো? যদি না পারে, যদি ভেঙে যায়, তবে কি হবে আমার? সারা রাত ভয়ে আশঙ্কায় ঘুমোতে পারলাম না, কিন্তু সেই ভয়াবহ আগন্তুকের আগমন আর ঘটল না। হয়তো শেষ রাতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কিন্তু সিঁড়িতে পায়ের দ্রুত শব্দ কানে আসতেই সেই তন্দ্রাটুকুও কেটে গেল। সজাগ হয়ে উঠলাম, নিজের সব ইন্দ্রিয় দিয়ে বুঝতে চেষ্টা করলাম, আর খুব অবাক হলাম এটা বুঝে যে আগন্তুক একাধিক, কারণ একসাথে দুজোড়া পায়ের হাঁটার শব্দ শুনতে পেলাম। তবে পায়ের শব্দ কোথাও থামলো না, সোজা সিঁড়ি বেয়ে উঠে আমার ঘরের সামনে দিয়ে চলে গেল ভেতরের দিকে। এই আগন্তুকেরা যেই হাত হোক না কেন, তারা যে মানুষ এটা নিশ্চিত, কেননা হাঁটার আওয়াজ স্বাভাবিক মানুষের মতন, আর হালকা পদবিক্ষেপে দ্রুত গতিতে তারা চলে গেল। এই বাড়ি আর এই বাড়ির অধিবাসীরা ভীষণ অদ্ভুত। এরা সবাই যেন নিজেদের এক অজ্ঞাত অন্ধকারের আবরণে ঢেকে রেখেছে। রাতের আধার দূর হয়ে পূর্ব আকাশে লালচে সোনালি আভা লেগেছে, মানে একটা নতুন দিনের সূচনাও হয়েছে। মানে আজকের মতো এই অভিশপ্ত রাতের পরিসমাপ্তি ঘটল। রাতের ওই বিভীষিকা চিরে দিনের আলোয় তার নিজের হিংস্র বীভৎস রূপ নিয়ে আমার ঘরের দরজার সামনে আসবে না, সেটা বুঝতে পারলাম। আর এটুকুই ভেবেই যেন বড় স্বস্তি পেলাম। সারা রাতের ভয় তাড়িত ক্লান্ত দেহটাকে শুভ্র বিছানায় এলিয়ে দিলাম। ঘুমের পরশে দু চোখ আমার জড়িয়ে আসলো। না, এ বাড়িতে আমার মনে হয় আর ঘুম জুটবে না। সবে একটু ঘুম এসেছিল, হঠাৎ বন্ধ দরজায় দুম দাম ধাক্কায় আমার ঘুম ভাঙল। উঠে দেখি জানালার কাচ ভেদ করে সূর্যের চড়া আলো ঘর ভরিয়ে দিয়েছে। ও, তাহলে তো বেলা অনেক হয়ে গেছে, আর আমিও তবে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছি। এত বেলা অবধি আমার ঘুমোবার অভ্যাস নয়, কিন্তু গতবার রাতে যে ঘটনার ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে, তার ধকল প্রচুর, আর তাই হয়তো আমার শরীর আর পারেনি তা সহ্য করতে। তাই হয়তো এতক্ষণ ঘুমিয়েছি। নিজের মনেই কথাগুলো ভাবছিলাম। ভাবনার রেশ ছিঁড়ল দরজার উপর পরাঘাতের শব্দে। একে নতুন বউ এ বাড়িতে কারো মনের মতো নয়, তার উপরে আবার এত বেলা পর্যন্ত ঘুমিয়ে এখন ঘরের দোর খুলিনি। রাগ হওয়া তো স্বাভাবিক, এটা বুঝতেই পারলাম।
বুঝলাম, আর সেই রাগের বহিঃপ্রকাশ হলো দরজার এমন ধাক্কাধাক্কিতে। তাড়াতাড়ি উঠে দৌড় খুললাম। দেখি আমার পিসি শাশুড়ি আর কালকের সেই অদ্ভুত আচরণের পরিচারিকা বাসন্তী দরজার বাইরে চোখে মুখে এক রাশ উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলতেই পিসিমা আমাকে একরকম ধাক্কা দিয়েই ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে আমার এক হাত শক্ত করে ধরে বললেন, দৌড় খুলতে এত সময় লাগলো কেন? এত বেলা পর্যন্ত শুয়ে থাকতে কে শিখিয়েছে বলি? কাল রাতে কোথায় ছিলে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? একসাথে এতগুলো প্রশ্নবাণ নিক্ষেপ করে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। কিন্তু এত প্রশ্নের কোনটার জবাব দেব আমি? তাই মাথা নিচু করেই বললাম, আসলে পিসিমা, কাল রাতে ঘুম হয়নি। ভোরের দিকে চোখটা লেগেছিল, তাই উঠতে বেলা হয়ে গেল। কাল রাতে ঘুম হয়নি? কেন ঘুম হয়নি? আমার কথা শেষ হবার আগেই ওনার ফের প্রশ্ন ধেয়ে আসে আমার দিকে। ওনার আচরণ আমার কাছে একটু অসন্দেহজনক লাগে, তবু বয়সে বড় গুরুজন, তাই আগের মতোই বিনম্রভাবেই উত্তর দেই। কালকে অনেক রাতে আমার দরজায় কেউ এসেছিল। সে যেন ভেতরে ঢুকতে চাইছিল। আমি একা, তাই ভয় পেয়ে যাই। আর তাই এবারেও কথা শেষ হয় না আমার। তার আগে পিসি শাশুড়ি ক্ষিপ্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে বললেন, দরজায় কে এসেছিল? বিয়ের 3 রাত্রিও পার হয়নি এখনো, আর দরজায় কে এসেছিল তা কি তুমি বোঝো না খুকি? তুমি কি ছোট বাচ্চা মেয়ে? ন্যাকা সেজো না বললাম, ন্যাকা সেজো না। যাও গিয়ে চান করে এসো। আমার কথার উত্তরে উনি যে এমন কথা বলবেন তা আমি কখনোই ভাবিনি। ওনার কথার ইঙ্গিত যে কি তা আমি বুঝলাম ভালো করেই, কিন্তু বিষয়টা যে তা নয় সে কথা ওনাকে বোঝাই কি করে? যাক, আর কথা না বাড়িয়ে কল ঘরে গেলাম। আজ এমনিতেই উঠেছি দেরিতে, তাই জলদি স্নান সেরে নিতে চাইছিলাম। অন্যদিকে বিশেষ খেয়াল ছিল না আমার, নিজের মনেই স্নান করেছিলাম। হঠাৎ চোখ পড়ল কালকের সেই কোণার দিকে থাকা মূর্তিটার দিকে। ওদিকে দেখতেই যেন বিদ্যুৎ খেলে গেল আমার সর্বশরীরে। মূর্তিটা মনে হলো সরে এসেছে অনেকটা সামনের দিকে, আর তার অঙ্গভঙ্গিতেও এসেছে পরিবর্তন। আগের সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে এখন আর একটা পা ঈষৎ সামনে এগোনো। দেখে মনে হয় যেন পাথরের মূর্তিতে প্রাণের সঞ্চার হয়ে হাঁটার চেষ্টা করছে। তার লেজের অবস্থানেরও পরিবর্তনটাও বেশ চোখে পড়ার মতো। আর সব থেকে ভয়ঙ্কর হলো ওর চোখের দৃষ্টি। এ যেন কোনো মূর্তির দৃষ্টি হতে পারে না, এমন কুটিল লোবণ্য ও লোলুপ দৃষ্টি একটা নির্জীব মূর্তির কি করে হতে পারে? এক অজানা ভয়ে আর আশঙ্কায় আমার সর্বাঙ্গ শিউরে উঠল। কেন জানি না, খালি মনে হচ্ছে ওই ভয়াবহ মূর্তির দৃষ্টি আমার নিরাবরণ দেহের উপর নিবদ্ধ। জানি না এ আমার চোখের ভুল কিনা, তবে মনে হলো যেন স্পষ্ট দেখলাম ওই পাথরের আকৃতির রক্তাভা চোখের ফাঁক দিয়ে লালা ঝরে পড়ল। আর অপেক্ষা করলাম না, কোনো মতো শুকনো কাপড়টা বুকে আঁকড়ে নিয়ে বেরিয়ে এলাম স্নানঘর থেকে। আমাকে এভাবে আসতে দেখে পিসি শাশুড়ির রাগের পাড়া চড়ল। চেঁচিয়ে উঠে আবার বললেন, এ কি পরে বেরিয়ে এসেছো স্নানঘর থেকে? বলি, লজ্জা টজ্জার কি বালাইও নেই তোমার? এ কেমন মেয়েকে বিয়ে করে এনেছে খোকন? ওনার কথায় লজ্জিত হলাম, মনে মনে ভীষণ রাগ হলো, কিন্তু মুখে তার বহিঃপ্রকাশ ঘটালাম না। এইবারই বড় রহস্যজনক। এর প্রতি কোনায় রহস্যের ঘন অন্ধকারে নিজের জাল বুনে রেখেছে। অন্য কেউ হলে এখানে আর এক মুহূর্তও থাকতো না।
কিন্তু আমি যে এ বাড়ির বউ, অগ্নিসাক্ষী করে এ বাড়ির মালিক আমায় বিয়ে করে এনেছেন। এখন ভালো মন্দ যাই হোক, এই বাড়ি ছেড়ে আমার আর যাওয়া সম্ভব নয়। তাই চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে মহিলার মনে হয় রাগ কমলো। বললেন, আমি গেলাম। তুমি বাসন্তীর হাতে যে কাপড় আর গয়না দেখছো তাই পরে নিচে চলে এসো। আমি ঘাড় কাত করে সম্মতি জানালাম। উনি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছিলেন। আমার ডাকে পেছনে ফিরে চাইলেন।